প্রথম কোশ্চেন, she has been the principal of the school last 5 years। এখানে খেয়াল করো এখানে কি হবে। এখানে এ নম্বর অপশন আছে ডিউরিং, ফর, টু, সিন্স। এখানে কোন অপশনটা এখানে হবে? প্রথমে আমাদের খেয়াল করতে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি খুব সুন্দর একটি বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন 23-24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। আশা করছি আজকের এই কোশ্চেন সলভের মধ্য দিয়ে তোমরা দুইটা বিষয় বেনিফিটেড হবে। একটা হচ্ছে কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হয়, দুই কোন কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে তোমাদের আমি আজকে যে কোশ্চেনটা সলভ করতেছি এটা হচ্ছে এই যে এই বই ডেইলি 1 আওয়ার ইংলিশ থেকে। তোমরা এই বইটি বাজার থেকে সংগ্রহ করতে পারো। তোমাদের লিখিত অংশ এবং নৈবেত্তিকটা খুব ভালোভাবে কভার দিতে পারবে এই বই। গ্রামার, টপিক বেস অ্যানালাইসিস করা আছে এবং হিউজ পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে। ওকে, তো চলুন শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 সালের কোশ্চেন। আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে প্রথম কোশ্চেন, she has been the principal of the school last 5 years। এখানে খেয়াল করো এখানে কি হবে। এখানে এ নম্বর অপশন আছে ডিউরিং, ফর, টু, সিন্স। এখানে কোন অপশনটা এখানে হবে? প্রথমে আমাদের খেয়াল করতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত সিন্স অথবা ফর হয়। এই ডিউরিং, টু এই দুটো হবে না, এটা আগেই বাদ। সিন্স, ফর সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কেন হয়, কিভাবে হয়, কখন হয়, আমরা এগুলোর অ্যান্সার দেখব এখন। সিন্স কখন হয় এবং ফর কখন হয় আমরা এটা দেখব। একটু খুব সুন্দরভাবে খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত সিন্স অথবা ফর হয়। বিষয় হচ্ছে বাংলা বাক্যে যদি ধরে অথবা যাবত বোঝায় তাহলে হয় ফর, বাংলা বাক্যে যদি হতে থেকে বোঝায় তাহলে হয় সিন্স। এখানে তো আমাদের বাংলা অর্থ দেয়া নাই। আর বিষয় হচ্ছে আমরা কেমব্রিজ ডিকশনারি থেকে আমরা এটা সলভ করব। খেয়াল করো বিষয়টা খুব সুন্দর করে, যে they have lived in Oxford since 2004। তারা 2004 সাল থেকে অক্সফোর্ডে বসবাস করছে বা বসবাস করে। এখন বিষয়টা হচ্ছে সিন্স কখন হবে। যদি প্রিভিয়াস পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে হবে কি সিন্স, আর যদি বোঝায় পিরিয়ড অফ টাইম তাহলে হবে কি ফর। যদি এরকম বোঝায় 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 3 ঘন্টা, 4 ঘন্টা, যদি এজেস বোঝায় অথবা এর লং টাইম বোঝায় অথবা মান্থস বোঝায়, ইয়ার্স বোঝায়, তাহলে সেই জায়গায় হবে সাধারণত ফর। কিন্তু যদি এরকম করে সাল উল্লেখ থাকে বা নির্দিষ্ট একটা সময় উল্লেখ থাকে, সেই জায়গায় আমাদের কি হবে, সিন্স হবে। আশা করছি তোমরা এই কোশ্চেনটি বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। এখানে অ্যান্সার হচ্ছে ফর। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন টু অ্যাব্রোডস। এখানে আমাদের অপশন আছে হ্যাভ, ডিড, হ্যাড, ওয়্যার। এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে একটু ভালো করে খেয়াল করো। এখানে সঠিক অ্যান্সারের পূর্বে আমরা একটু ব্যাখ্যাটা জেনে নিই। যদি এখানে বিনটা বুঝাইছে যাওয়া অর্থে, বিন এখানে কি অর্থ বোঝাচ্ছে, যাওয়া অর্থে। আমরা জানি সাধারণত গো মানে যাওয়া, কিন্তু এখানে বিন দিয়ে যাওয়া অর্থ বোঝাচ্ছে। এখন বিন এবং গো এই দুই শব্দের মধ্যে পার্থক্য কি? আমরা যখন কোন স্থানে স্থান সম্পূর্ণ কোন স্থানে ভিজিট সম্পূর্ণ করি বা আমরা পরিদর্শন সম্পূর্ণ করি, এরকম যদি উল্লেখ থাকে তখন আমরা গানের পরিবর্তে বিন ব্যবহার করি। আর যদি ভিজিট বা পরিদর্শন যদি আমাদের সম্পূর্ণ না হয়, আমরা সেই ক্ষেত্রে কি ইউজ করতে পারি, গান ইউজ করতে পারি। মনে রাখতে হবে যদি আমাদের ভিজিট সম্পূর্ণ না হয়, যেমন এখানে দেখো অলমোস্ট বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সই সাধারণত হয়, অন্য কোনো টেন্স হয় না। এটা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তার মানে অলমোস্ট কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে এখানে যেহেতু বিন আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এখানে ডিড আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা আগেই বাদ। ওয়্যার এটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা কন্টিনিউয়াস টেন্সে হয়, এটাও বাদ। হ্যাড এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে হয়, এটাও বাদ। সরি, ওয়্যার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এখন কথা হচ্ছে আমাদের এখানে ভার্ব আছে একটাই, কি আছে, হ্যাভ। এখানে আমাদের মূলত ডিপেন্ড করতেছে সাবজেক্টটা কি আছে। এখানে সাবজেক্ট আছে ইউ। ইউ এর ক্ষেত্রে এখানে সবগুলোই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের টেন্স, পারসন এই যে এই অনুসারে কিন্তু এখানে এই বাকি তিনটা অপশন হচ্ছে না। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, এখানে ব্যাখ্যা অনুসারে
যে যদি কোথাও বিন থাকে সাধারণত সেটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, তার মানে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাভ, কারণ এখানে ইউ আছে এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যার কারণে এখানে হবে হ্যাভ। এখানে আমরা একটা উদাহরণ খেয়াল করি, হ্যাভ ইউ এভার বিন টু বুদাপেস্ট। এখন খেয়াল করো ভাইয়া, এখানে বিন আছে, এখানে বিন আছে, এই জায়গায় সাবজেক্ট আছে ইউ এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে, অন্য কোনো টেন্সে হবে না। তার মানে এখানে এই বাক্যটা দ্বারা যদি এরকম হয় হ্যাভ ইউ এভার গান টু বুদাপেস্ট, এখানে কিন্তু এটা হবে না। কেন হবে না? যে এখানে এই অর্থ বোঝাচ্ছে যে আমরা মানে তুমি কি কখনো, এখানে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে তুমি কি কখনো ইতে গেছো, বুদাপেস্টে গিয়েছো, তার মানে ভ্রমণ সম্পূর্ণ করেছো। ভাই এখানে বুঝতে হবে ভ্রমণ সম্পূর্ণ করেছো কিনা। এর অ্যান্সার যদি হয় হ্যাঁ ভ্রমণ সম্পূর্ণ করেছি, সেই ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে, যেখানে গান হবে, সরি মানে বিল হবে। আর যদি ভ্রমণ সম্পূর্ণ করি নাই এরকম যদি হয়, তাহলে কিন্তু এখানে কি হওয়ার কথা, গান হওয়ার কথা। এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এখানে কিন্তু একটা সন্দেহ আমাদের লেগে দিয়েছে যে কখনো গিয়েছো কিনা সন্দেহ আছে, যার কারণে এখানে বিল হবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। আমি এখানে দুটো এক্সট্রা কোশ্চেন দিয়েছি, যে যেহেতু আমরা একটা নতুন নিয়ম পাইছি যে এই নিয়মের মধ্য দিয়ে আমাদের মানে আর কত ধরনের কোশ্চেন হতে পারে। এখানে খেয়াল করো, জন ড্যাশ জাস্ট টু ড্যাশ টু দ্য শপ, শি উইল বি ব্যাক ইন অ্যাবাউট 10 মিনিটস। এখানে খেয়াল করো, এখনো সে ফিরে আসেনি, 10 মিনিটের মধ্যে সে ফিরে আসবে, এটা বোঝাচ্ছে। এখন প্রথম কথা হচ্ছে আমরা অপশন এ দেখি। অপশন এ আছে কি হ্যাভ গান। এখানে জন হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে হ্যাজ হওয়ার কথা, তার মানে এখানে হ্যাভ হবে না। আমরা এখন সি নাম্বারটা দেখি। সি নাম্বার একই কারণে জন আছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে হ্যাজ হওয়ার কথা, এখানে হবে না। এখন খেয়াল করো, যেখানে আমরা বিনটা দেখি, এখন হ্যাজ বিন, এটা হওয়ার সম্ভাবনা এখানে কতটুকু। এখানে দেখো শ্যাল বি ব্যাক ইন অ্যাবাউট 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে আসবে, এখনো আসেনি, তার মানে বাজারে গেছে, ভিজিট এখনো সম্পূর্ণ হয়নি, যার কারণে এখানে বিনও হবে না। যদি ভিজিট সম্পূর্ণ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো, মানে বিন ইউজ করতে পারবো। যেহেতু ভিজিট সম্পূর্ণ হয়নি, তাহলে এখানে অ্যান্সার হবে কি হ্যাজ গান। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে একটু খেয়াল করো যে এক্সপ্লানেশনে কি, জন হ্যাজ নট ইয়েট রিটার্ন ফ্রম দ্য শপ, জন এখনো শপ থেকে আসেনি, এই কারণে আমরা এখানে কি ইউজ করতে পারবো, গান ইউজ করতে পারবো। ভাই আমাদের একদম সঠিক ব্যাখ্যা জানতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা। ওকে, এখন 2 নম্বর সেন্টেন্স দেখো, জনস, এখানে জনস বলতে হচ্ছে জন হ্যাজ জাস্ট ড্যাশ টু দ্য শপ, শি বট সাম কেকস। মানে দেখো ইতিমধ্যেই জন হচ্ছে শপে গিয়েছিল, গিয়ে কিছু কেক কিনে নিয়ে আসছে, তার মানে এখানে কাজটা সম্পূর্ণ করা হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। উড ইউ লাইক ওয়ান, তুমি কি এর মধ্যে কোনটি পছন্দ করো, একটু দেখো না। ওকে, খেয়াল করো এখানে অপশনে কোনটা হবে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কাজটি সম্পূর্ণ হয়েছে। আমরা কিন্তু বারবার আমরা করলাম ইতিমধ্যে কাজটি সম্পূর্ণ হলে অ্যান্সার কোনটা হবে। এখানে দেখো তো ভাই অ্যান্সার কোনটা হবে, যে দেখো আমি কিন্তু এই পুরো মানে ব্যাখ্যাগুলো আমি কেমব্রিজ, অক্সফোর্ড এবং আমার কিছু মতামত এবং যুক্তি তর্কের বিষয় দিয়ে কিন্তু আমি এটা তৈরি করেছি। খেয়াল করো যে জন হ্যাজ রিটার্ন ফ্রম দা শপ, মানে জন ইতিমধ্যেই মানে শপ থেকে এসেছে, তার মানে কাজটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, তার মানে এটা কি হবে, এটার অ্যান্সার হবে বিন। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করব। ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ ওয়ান দ্য মেনু। এখন কথা হচ্ছে এইটা সঠিক অ্যান্সার কোনটা হবে। আমি এখানে একটা পেজ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, যে এইটা সাধারণত এটা হচ্ছে তোমাদের এইচএসসি টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে, একদম হুবহু একটা সেন্টেন্স উঠায় দেওয়া হয়েছে। এখানে লাঞ্চন নামে একটা তোমাদের প্যাসেজ আছে, তো এই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে যে কি, ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ ওয়ান দ্য মেনু এন্ড দ্যাট ওয়াজ এ মটন চপ। এখন খেয়াল করে ভাইয়া, এই জায়গায় সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এন্ড দ্যাট। অনেকের প্রশ্ন হতে পারে এখানে দ্যাট বুঝলাম, যে এই জায়গায় হচ্ছে এইখানে দ্য চিপেস্ট, এটা হচ্ছে এন্ড মানে দ্য চিপেস্ট ডিশ ওয়ান দ্য মেনু। এখানে দেখো চিপেস্ট ডিশ, এই যে চিপেস্ট ডিশ অন দ্য মেনু, এইটা হচ্ছে এই যে দ্যাটের, এটা হচ্ছে এই যে এখানে যে দ্যাট আছে, রিলেটিভ প্রোনাউন বলতে পারি আমরা। এই দ্যাটের এটা কি, এই দ্যাটের হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ওকে, আর এখানে অ্যান্ডটা কেন হয়েছে, অ্যান্ডটা হয়েছে যে আমরা জানি যদি ন্যারেশনের ক্ষেত্রে
একই ধরনের বাক্য যদি দুইবার বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু এন্ড হয়। তো এখানে বোর্ড বইয়ে কিন্তু একই ব্যক্তি তিন চারটা তার হচ্ছে বক্তব্য বলছে, দুইটা বক্তব্য বলছে, যার কারণে এখানে এন্ডটা হয়েছে। এখানে মেইনত হচ্ছে যারা বোর্ড বইটা ছাড়া এটা অ্যান্সার করতে যাবে, যত যুক্তি তর্ক দাও এটা হবে না। এটা এর আগেও কয়েকটা বাক্য আছে। ওকে, তো এটা টেক্সট বুক থেকে আসছে। টেক্সট বুকের গুরুত্বটা অনেক বেশি। আর তোমরা এই টেক্সট বুকটা ভালোভাবে আয়ত্ত করতে চাইলে অবশ্যই ডেইলি 1 আওয়ার ইংলিশ বইটি পড়তে ভুলবে না। ওকে, আমরা পরের প্রশ্নে যাই, 4 নম্বর কোশ্চেন। শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিটিটরস। এটা দেখো হুবহু তোমাদের টু উইমেন্স নামে একটা লিসন আছে, সেই লিসন থেকে হুবহু দিয়েছে যে অনেকের মাঝে বোঝাতে এমন ব্যবহৃত হয়। তার মানে এখানে অ্যান্সারটা কি হবে? এমন। আশা করছি এটা বুঝতে পেরেছো। এখন আমরা 5 নম্বর কোশ্চেন দেখব। হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফাস্ট ফুড। এখানে খেয়াল করো অপশন আছে কি? ডিফারেন্ট, এটা অ্যাডজেক্টিভ। এখানে খেয়াল করো এই জায়গায় অক্সিলারি ভার্ব আছে, এটা হচ্ছে নাউন। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। আর এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এটা আমরা বলতে পারি এইচ ভি, এইচ ভি। এখানে কি হওয়ার কথা? একটা মেইন ভার্ব হওয়ার কথা। হ্যাঁ, মেইন ভার্ব হওয়ার কথা। কথা হচ্ছে এখানে কিন্তু মেইন ভার্ব নাই। ডিফারেন্ট এই শব্দটা কি বোঝায়? এটা কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভ, এটা এখানে হবে না। ওকে, এখানে ডিফারেন্স এটা নাউন, এখানে নাউন হবে না। ওকে, এখানে খেয়াল করো ডিফার, এটা এখানে হবে না। ডিফার এখানে হবে না। এখন খেয়াল করো যে ডিফার, এই যে ডিফার, এই ডিফার মানে কি? ভিন্ন হওয়া। খেয়াল করো এই ডিফার মানে কি? ভিন্ন হওয়া। তাহলে এখানে কি হবে? ডিফার হবে। ওকে, এন্ড খেয়াল করো যে হাউ ডাজ দ্য জাঙ্ক ফুড ডিফার ফাস্ট ফুড। অর্থাৎ ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডের মধ্যে পার্থক্য কি, এটা বলছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটাও টেক্সট বুক থেকে দিয়েছে। এখানে এটা টেক্সট বুক লাইফ স্টাইল নামে তোমাদের একটা লিসন আছে, এই লিসন থেকে এটা দিয়েছে। কোথা থেকে দিয়েছে? এটা লাইফ স্টাইল থেকে দিয়েছে। ওকে, এখানে তোমাদের প্রশ্ন হতে পারে ভাই এটা আপনি স্কিপ করে যাচ্ছেন কেন? এর অর্থ কি? এই ডিফার, এই ডিফারের অর্থ হচ্ছে মুলতবি। এখানে তো মুলতবি অর্থ তো দিবে না। আর এই ডিফার মানে ভিন্ন হওয়া। তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? এখানে অ্যান্সার হবে ডিফার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা এখন আমরা 8 নম্বর কোশ্চেন দেখব। চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? এখন এই জায়গায় কিছু মতভেদ আছে, কিছু যুক্তিতর্ক আছে। এখানে তোমরা এখানে দেখো প্রিটিলি, এটাও অ্যাডভার্ব হয় অ্যাডজেক্টিভের সঙ্গে এলয় যোগ করলে। আবার প্রিটি এই শব্দটা অ্যাডভার্বও হয় আবার অ্যাডজেক্টিভও হয়। এখন বিশেষ কথা হচ্ছে যে এখানে আমরা কোনটা সঠিক অ্যান্সার হিসেবে নিব। কোন ওয়ার্ডের শেষে যদি ই আর থাকে সেটা সাধারণত কমন নাউন হয়। আর কোন ওয়ার্ডের শেষে যদি এফ ওয়াই থাকে তাহলে সেটা কি হয়? সেটা হয় হচ্ছে ভার্ব। এখন আবার আরেকটা বিষয় জানি, কোন ওয়ার্ডের শেষে যদি টি ওয়াই থাকে সেটা আবার নাউনও হয়। এখন কথা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা কোনটা হবে? ওকে, এখানে সঠিক অ্যান্সার হবে প্রিটি, এটা অ্যাডভার্ব। কেন কারেক্ট আমরা এখন এটা দেখবো। তোমরা এখানে খেয়াল করো যে এটা হচ্ছে কেমব্রিজ ডিকশনারি থেকে আমি একটা স্ক্রিনশট এখানে প্রদর্শন করেছি যে প্রিটি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, এটা ইউকে তে ইউজ হয় অ্যাডভার্ব। আবারও শোনো যে তখন অর্থ হয় কোয়াইট বাট নট এক্সট্রিমলি। তো এখানে উদাহরণ আছে, বিষয়টা দেখো। এখন আমরা দ্বিতীয়টা দেখি যে প্রিটি, এটা হচ্ছে কেমব্রিজ ডিকশনারি থেকে নেওয়া যে উই ক্যান ইউজ প্রিটি অ্যাজ অ্যাডভার্ব। তো বর্তমান মডার্ন গ্রামারে আমরা প্রিটি শব্দটাকে আমরা ইউজ করতে পারি অ্যাডভার্ব হিসেবে। এখন মেইন যে ঘটনা আমরা সেখানে যাই। ফার্স্ট নন ইউজ, এখন কখন, প্রথম কখন কিভাবে ইউজ হতো? এখানে খেয়াল করো বিফোর দা 4th সেঞ্চুরি, মানে 12 শতাব্দীর পূর্বে, 12 শতাব্দীর পূর্বে এই প্রিটি শব্দটা ইউজ হতো অ্যাডজেক্টিভ হিসেবে। কিন্তু খেয়াল করো এখানে 1565 সাল, তার মানে এটা 12 শতাব্দীর অনেক পরে। কি বলছে এখানে? যে 12 শতাব্দী থেকে এটা ইউজ হয় সাধারণত হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। তার মানে রিসেন্ট যেই ঘটনাটা ঘটেছে আমাদের এটাই ধরতে হবে। তার মানে রিসেন্ট যেই ঘটনাটা, অর্থাৎ 15 শতাব্দীতে যেটা হয়েছে আমাদের সেটাই ধরতে হবে। বা এটা বলতে পারি আমরা 14-15 শতাব্দী বা 14 শতাব্দী, 12 শতাব্দীর আগে, অর্থাৎ রিসেন্ট এই শব্দটাকে, প্রিটি শব্দটাকে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে প্রিটি। ওকে, এখন আমরা দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটা সঠিক? এখানে দেখবে অনেকেই অনেক অ্যান্সার দিয়েছে, তাদের অধিকাংশ অ্যান্সার এটা ভুল দেয়া আছে। সাইকেলিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে এ হবে না,
তার কারণ হচ্ছে এখানে এক্সারসাইজটাকে মডার্ন গ্রামারে এখন ধরা হয় এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, এ বসে না। ওকে, সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, এখানেও আর্টিকেল বসেছে, এটাও ভুল। তার মানে এটা ভুল কেন আমরা বুঝতে পারছি, এটাও কেন ভুল এটাও আমরা বুঝতে পেরেছি। এখন দেখবো টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, এখানেও এ ইউজ আছে যার কারণে এটাও ভুল। এখন দুই নাম্বারটা দেখা যাক, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ, এখানে এটা নন কাউন্টেবল নাউন এবং এর পূর্বে কোনো আর্টিকেল নাই, যার কারণে এখানে সঠিক অ্যান্সার কি হবে, এখানে সঠিক অ্যান্সার হবে টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ। এখানে খেয়াল করো মডার্ন গ্রামার, অর্থাৎ এখন মডার্ন গ্রামার অনুসারে এক্সারসাইজ ব্যায়াম অর্থে অর্থাৎ আনকাউন্টেবল নাউন, তাই এর আগে সিঙ্গুলার ডিটারমিনার এ বসে না। মডার্ন গ্রামার অনুসারে চাকরি ও ভর্তি পরীক্ষায় সুইমিং, ড্যান্সিং, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এখন ভুল বলে বিবেচনা করা হয়। সুতরাং এটা আমাদের বুঝতে হবে সঠিক ব্যাখ্যাটা কি। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট? এটা মানে এরকম অনেক কোশ্চেন আছে যে অধিকাংশ কোশ্চেন হুবহু আমার ডেইলি অন আওয়ার ইংলিশ বই থেকে কমন এসেছে, তোমরা বইটি সংগ্রহ করতে পারো। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানসিয়েন্ট? অ্যানসিয়েন্টের অ্যান্টোনিম কি? এখানে খেয়াল করো, হিস্টোরিক এর শব্দের অর্থ হচ্ছে ঐতিহাসিক। ওকে, এখন এখানে খেয়াল করো যে হিস্টোরিক অর্থ হচ্ছে ঐতিহাসিক, আর্কাইক এর অর্থ হচ্ছে সেকেলে, আর এখানে খেয়াল করো অ্যান্টিকুয়েটেড, এই অ্যান্টিকুয়েটেড শব্দের অর্থ হচ্ছে অপ্রচলিত। তার মানে অ্যানসিয়েন্ট মানে কি? অ্যানসিয়েন্ট মানে হচ্ছে পুরাতন বা প্রাচীন। সেকেলে আর প্রাচীনের মধ্যে একটু পার্থক্য আছে, সুতরাং এই যে অ্যানসিয়েন্ট মানে সেকেলে বা প্রাচীন, এখানে এর সঙ্গে মানে মিল আছে আর্কাইকের। আর অ্যান্টিকুয়েটেড এর অর্থ হচ্ছে অপ্রচলিত। আর আর্কাইক অর্থ আমরা জানলাম, হিস্টোরিক অর্থ আমরা জানি ঐতিহাসিক। এখন আসো কনটেম্পোরারি অর্থ কি? কনটেম্পোরারি অর্থ হচ্ছে সমসাময়িক, তার মানে কি প্রাচীন সমসাময়িক। তার মানে অ্যানসিয়েন্টের সিনোনিম কি হবে? সিনোনিম হচ্ছে কনটেম্পোরারি। আশা করছি এটা বুঝতে পেরেছো। এবং এটা এসেছে হচ্ছে এই যে দ্য ফিটনেস, একটা মানে ফিটনেস নামে একটা লিসন আছে, তো এই লিসনের মধ্যে এটা ডেইলি অন আওয়ার ইংলিশ আমার লেখা বই, এইখান থেকে হুবহু কমন এসেছে। তোমরা এখানে খেয়াল করো যে এই অ্যান্টোনিমটা এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ফিটনেস, যাদের কাছে বই আছে তোমরা বই থেকে এই বিষয় এই শব্দটা দেখে নিতে পারো। ওকে, এখন আমরা দেখো এই যে এখানে আমি বড় করে দিয়েছি অ্যানসিয়েন্ট প্রাচীন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা শব্দ, আর এর হচ্ছে অ্যান্টোনিমটা কি হবে? অ্যান্টোনিম হবে কন্টেম্পোরারি। ওকে, এখন আমরা পরের কোশ্চেনে চলে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোন সেন্টেন্সটা সঠিক? আই বট টু পেয়ার, আমরা জানি এইটুকু অংশ কালেকটিভ নাউন গঠন করেছে, এই জায়গায় ভুল আছে। এখানে টু ডিটারমাইনারটা আছে প্লুরাল, তার মানে এই পরের নাউনটা হবে কি প্লুরাল। এখানে যদি এস হইতো তাহলে এটা ঠিক ছিল, যেহেতু এখানে এস নাই তার মানে এটা ভুল। ওকে, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? অ্যাডভাইসটা হচ্ছে নন কাউন্টেবল নাউন, আমরা জানি নন কাউন্টেবল নাউনের সঙ্গে এস বা ইয়েস বা প্লুরাল হয় না, এখানে সাম ইউজ করা হয়েছে এবং এটা নন কাউন্টেবল নাউন, যার কারণে এটা ভুল। ওকে, আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, এখানে আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, এই অ্যান্সারটা ভুল। এখানে এটা হচ্ছে সাধারণত একটা সাহিত্য দেখে নেওয়া হয়েছে ইংরেজি, যার কারণে এইখানে কিছু মিস্টেক আছে, যেমন আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, এর অর্থ এবং সাধারণত এটা একটি সাহিত্য থেকে নেওয়া হয়েছে, সাহিত্যে হুবহু এই সেন্টেন্সটা নাই, যার কারণে এই সেন্টেন্সটা আমরা এখানে বলতে পারি না যে কি আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, মানে ঘোড়া সম্পর্কে একটা, মানে আমরা পড়ি বিষয়টা এরকম না। এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, টেন্সের বিষয়টা। এটা সাধারণত যেমন আমি ঘোড়া সম্পর্কে বা এরকম একটি সাহিত্য আমি পড়ি আছি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থটা হবে, আমাদের অর্থ ঠিক নাই, যার কারণে এটা ভুল। এখানে হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ারস মোস্ট ফেমাস ওয়ার্কস, মানে একটা শিল্প কাজ বা একটা লেখা, হ্যামলেট বা সাহিত্য বলা চলে, কার? শেক্সপিয়ারের। তার মানে এইটা একমাত্র সঠিক আছে, এটা হচ্ছে এটা কি আছে? এটা আছে ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে, সবকিছু অনুসারে এটা ঠিক আছে। এখানে দেখো এক্সপ্লানেশন দেওয়া আছে যে আই হ্যাভ রিড, এখানে যদি আই হ্যাভটা ইউজ করা হতো তাহলে কিন্তু এই সেন্টেন্সটা ঠিক হতো। আশা করছি 11 নম্বর কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 12 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট, মানে এই সেন্টেন্সের মধ্যে কোথায় ইন্টারজেকশন আছে খেয়াল করো। এ নম্বরে ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই, হি সেড হার, হি স্টাডিড হার্ড, yet he could not
পাস দ্য টেস্ট, মানে টেস্ট বলতে এখানে বোঝাচ্ছে পরীক্ষা। দিস ইজ নট হোয়াট আই মেন্ট, ডু ইউ নো হোয়ার দ্য ফেইথফুল পেঙ্গুইনস লিভ। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি একটাতেও এটাতেও এক্সক্লামেটরি কোনো ওয়ার্ড নাই, এটাও নাই, অর্থাৎ ইন্টারজেকশন ওয়ার্ড এটাতেও নাই। দেখো পার্টস অফ স্পিচ কত গুরুত্বপূর্ণ, ওই পার্টস অফ স্পিচ থেকে এখানে প্রায় 3টা কোশ্চেন আসছে, কিন্তু আমরা এগুলো স্কিপ করে যাই। আমাদের বুঝতে হবে যে কোথা থেকে কোশ্চেন আসে। আমরা রাইট ফর্ম ভার্ব টার্ব এগুলো পড়ে আমরা একদম মেধায় ফেলি, বাট আমরা আসল ঘটনা জানি না যে আসলে ইংরেজির মূল পড়াটা কোথায় অবস্থিত। তো এই জায়গায় সঠিক অ্যান্সার হবে এ নাম্বার, যেমন ওয়েল, ওয়েল ইটস টাইম টু সে গুড বাই, যে ঠিক আছে থাকো এখন আমরা যাই। এখানে ওয়েল এই শব্দটাতে এখানে সাধারণত এক্সক্লামেটরি হতো, এখানে আমাদের এই চিহ্নটা নেই। ওকে, এখন আমরা দেখব 13 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেল, কোন বানানটি এখানে ভুল আছে, খেয়াল করো। রিসিভ, RECEIV ঠিক আছে বানান, রিসেস এটাও ঠিক আছে বানান, রিসেন্ট এটাও ঠিক আছে, কিন্তু রিসিভড এই বানানটা ঠিক নেই, খেয়াল করো এখানে। ওকে, 14 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্সেস। ইন মাই অপিনিয়ন রোমিও এন্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। এটা কোন ধরনের সেন্টেন্স, এখানে খেয়াল করো 1 নম্বরে আছে ইম্পারেটিভ, এটা ইম্পারেটিভ না, জানি আমরা ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হয়, এই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় নাই। রোমিও জুলিয়েট এখানে সাবজেক্ট আছে, তারপর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন থাকা দরকার, সেটাও ছিল না, এখানে নাই। এক্সক্লামেটরি একটা এক্সক্লামেশন চিহ্ন থাকতো, এটাও নাই। এখন দেখো ডিক্লারেটিভ এই শব্দটার অর্থ কি, ডিক্লারেটিভ অর্থ হচ্ছে স্টেটমেন্ট বা বর্ণনা, আমরা এইটাকে আমরা অ্যান্সার হিসেবে নিব। এখন আমরা ব্যাখ্যা দেখি, অ্যাসারেটিভ, স্টেটমেন্ট, ডিক্লারেটিভ, এই অ্যাসারেটিভ সেন্টেন্সকে এই 3টা নামে আমরা বলতে পারি। এ সেন্টেন্স দ্যাট মেক্স স্টেটমেন্ট অর স্টেটস এ ফ্যাক্ট, যেটা একটা ফ্যাক্ট বা একটা বর্ণনা করে কোনো কিছু, সেটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। দেখো এখানে সেন্টেন্স থেকে কোশ্চেন আসছে, কিন্তু একটু মানে ঘুরে পেঁচাই দিছে। সুতরাং ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন খুবই বেসিক থেকে করে, কিন্তু আমরা অধিকাংশটাই বেসিক মানে থেকে ছিটকে চলে যাই। ভাই এই বেসিক পড়াতে গেলে গভীর গভীর জানার প্রয়োজন আছে, এছাড়া এই বেসিক কখনো সম্ভব না। বেসিক অনেক খারাপ একটা জিনিস। তোমরা যদি কেমব্রিজ অক্সফোর্ড ডিকশনারিতে পার্টস অফ স্পিচ নিয়ে যদি একটু আলোচনা করো বা দেখো, তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে যে আসলে পড়াশোনাটা কোথায়। এখন আমরা 15 নম্বর কোশ্চেন, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, আমরা এখন এটা দেখব যে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ এ টেরিবল বিউটি ইজ বর্ন। এখানে দেখো, এখানে টেরিবল বিউটি এটা কি হিসেবে ইউজ হয়েছে, অক্সিমরন, আইরনি, মেটাফর, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনটা কি, যদি কোনো বস্তুকে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয় সেটা হবে হচ্ছে কি পার্সনিফিকেশন। আবার দেখো মেটাফর, মেটাফরটা কি, একটা হচ্ছে রূপক অর্থে ব্যবহৃত হয়। আবার দেখো আইরনি, এটা হচ্ছে অতিরিক্ত করা, মানে অতিরঞ্জিত করা আর কি, যেটা নয় সেটা বলা। আর অক্সিমরন এই বিষয়টা হচ্ছে কি, যে মানে ভিন্ন ভিন্ন, অর্থাৎ বিপরীত একটা পরস্পর বিরোধী কোনো কিছু বোঝায়। খেয়াল করো যে এখানে এক্সপ্লেনেশনটা একটু দেখো, অক্সিমরন পরস্পর বিরোধী শব্দের পাশাপাশি ব্যবহার, যেমন এখানে টেরিবল বিউটি মানে ভয়ানক সুন্দর, এখানে দেখো একটা বিরোধ, মানে ভয়ানক আবার সুন্দর আছে কখনো, সুতরাং এখানে বিরোধ বোঝাচ্ছে। আবার এখানে দেখো কনস্ট্রাকটিভলি আর ডিসকনস্ট্রাকটিভলি, বিটার সুইট, রেগুলারলি ইরেগুলারলি, মানে একটা হচ্ছে বিপরীত শব্দ পাশাপাশি বসে, মানে বিরোধযুক্ত শব্দগুলো যখন পাশাপাশি বসে সেটাকে বলা হয় অক্সিমরন। আর তোমরা এই যে এটা হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে আসছে, এটা ডেইলি ওয়ান আওয়ার ইংলিশ আমার বইয়ের শুরুতেই পাবে যে এই বিষয়গুলো উল্লেখ করা আছে। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হয় এবং ফার্স্ট পেপার থেকে কিভাবে পড়লে তোমরা সর্বোচ্চ ভালো করতে পারবে, ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো আমাদের ফার্স্ট পেপার কোর্সে। ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর এনজয়িং টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম।